আচ্ছা, তো আজকে আমরা পড়বো হলো ম্যাথ স্টোরেজ সিস্টেম। তো ম্যাথ স্টোরেজ সিস্টেমটা আমাদের লাস্ট স্লাইড। এর পরের দিন আমরা মেইন মেমোরিটা শেষ করার চেষ্টা করবো। ওটা এত বড় চ্যাপ্টার। তো আহ কয়েকটা টার্ম বলি, কয়েকটা জিনিস বলি, দেন আমরা হলো স্লাইডে যাব। সো আচ্ছা, তো আমাদের কয়েকটা টার্ম হলো যে আমাদের আজকে চ্যাপ্টারের নাম ম্যাথ স্টোরেজ সিস্টেমস। এখন আমরা একটা সেকেন্ডারি মেমোরির ভিতরের অংশ দেখার চেষ্টা করবো। তো সেকেন্ডারি মেমোরি কি দিয়ে তৈরি হয়, যে ম্যাগনেটিক কিছু ডিস্ক থাকে, ওই ম্যাগনেটিক ডিস্কের উপর আমরা রিড এন্ড রাইট করি। তো আমাদের যদি এরকম একটা ইয়ে থাকে, আচ্ছা, যদি আমাদের এরকম একটা ম্যাগনেট মানে সেকেন্ডারি মেমোরি থাকে, যে এরকম বড়, তো সেকেন্ডারি মেমোরির ভিতরে এই যে সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরির মধ্যে আমাদের এরকম কিছু ওভাল শেপের ট্র্যাক থাকবে, ওভাল শেপের কিছু প্লেট থাকবে, ম্যাগনেটিক ডিস্ক থাকবে। তো এগুলাকে বলা হচ্ছে হলো প্ল্যাটার্স। এই জিনিসটাকে বলা হচ্ছে হলো প্ল্যাটার্স। ওকে, এর মাঝখানে এটা একটা সেকেন্ডারি মেমোরি। এগুলো হলো এক একটা ম্যাগনেটিক ডিস্ক, অথবা এটা হলো অ্যাকচুয়াল ইয়েটা কি, যে একটা ম্যাগনেটিক ম্যাগনেটিক ডিস্ক। তো আমরা কি করি মেইনলি, যে আমরা সেকেন্ডারি স্টোরেজে ম্যাগনেটিক ডিস্কের উপরে আমরা আমাদের ডাটাগুলো রাইট করি। সো ম্যাগনেটিক ডিস্কের উপরেই on magnetic disk we read or write data. Okay, then what happens, আমাদের ম্যাগনেটিক ডিস্কের উপরে আমরা রিড এন্ড রাইট করি। So what is the structure of a secondary memory? So there are four platters, আমাদের চারটা প্ল্যাটার্স আছে। There is a spindle. There is a spindle. স্পিন্ডেলটা কি? এটা একটা ব্যাকবোনের মতো, একটা ব্যাকবোনের মতো, যেখানে হলো আবার প্ল্যাটার্স গুলা ইয়ে করে আছে ইন পজিশন। এখন এখানে কি হচ্ছে, যে প্রত্যেকটা প্ল্যাটার্স এর মধ্যে আবার কি থাকবে, প্ল্যাটার্স কি এরকম একটা ডিস্ক, এটা একটা ডিস্ক। ডিস্কের এই সাইডে একটা, মানে নিচের সাইডে একটা ইয়ে আছে, সারফেস আছে, আর উপরের সাইডেও একটা সারফেস আছে। এটা হলো আমাদের উপরের সাইড, আর ধরো এই নিচের সাইডে আরেকটা সারফেস আছে। তাহলে একটা ডিস্কে বা একটা, ধরো তুমি একটা প্লেটের কথাই চিন্তা করো, প্লেটের দুইটা সারফেস আছে। তাহলে আবার এই জিনিসটা কি, এই জিনিসটা আবার দুইটা সারফেস আছে। ওকে, দুইটা সারফেস আছে। আচ্ছা, এখন এই ম্যাগনেটিক ডিস্কে একটা হেডের মতন থাকে। তো হেডটা কিরকম, হেডটা হলো অনেকটা এখানে একটা কিসের মতন থাকে, তো এই জিনিসটা কি করে, এই যে এই অংশগুলা, এটা আমার যেহেতু ড্রয়িংটা ভালো না তত, এই অংশটা কি করে, এই অংশটা হলো অ্যাকচুয়ালি আমাদের রিড আর রাইট করার জন্য একটা মেকানিজম। এখন আমাদের ধরো এই প্ল্যাটারটা আমরা খুলে নিয়ে আসলাম। তো এই প্ল্যাটারটা, এটা হলো আমার প্ল্যাটার। প্ল্যাটারের মাঝখানে হলো এখানে একটা জায়গা, যেটার মধ্যে আমার স্পিন্ডেলটা, মানে স্পিন্ডেলের সাহায্যে এটা সেকেন্ডারি স্টোরেজে হোল্ড হয়ে থাকে। এখন এই প্ল্যাটারের মধ্যে কি কি আছে কি কি নাই, আচ্ছা ওইটা আমরা চিন্তা করি। তো হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা প্ল্যাটারটাকে খুলে নিয়ে আসলাম। প্ল্যাটারের মধ্যে আবার এরকম ভাগ করা থাকবে, এই যে এরকম গোল গোল ভাগ করা থাকবে।
এই সার্কুলার ভাগগুলোকে, এই যে এক একটা সার্কুলার ভাগ, যেমন এইটা, এটা, 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 ধরো চারটা সার্কুলার যে ডিভিশন আছে, এইগুলোকে আমি বলতেছি হলো ট্র্যাক। তো আবার এরকম একটা, ধরো একটা সিডির মতন আছে, সিডিতে তুমি এরকম সার্কুলার ডিভিশন করছো, এই প্রত্যেকটা সার্কুলার ডিভিশনের মাঝখানে আবার এরকম ঘরের মতন একটা ফিক্স পোর্শনের মতন থাকে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে হলো সেক্টরস। ওকে, তাহলে আমি একটু আবার ওভারভিউ দিই। আমাদের একটা সেকেন্ডারি মেমোরি এরকম আছে, এখানে এই ধরো চারটা প্ল্যাটার্স আছে, প্ল্যাটার্স এর দুইটা সারফেস আছে, দুইটা সারফেস মিন্স এই যে এটা হলো আমার একটা উপরের সারফেস, আর এর নিচে আরেকটা সারফেস আছে, তো দুইটা সারফেস। ওকে, এরপর আবার এখানে একটা মেশিনের মতন আছে, এই জিনিসটা কি করে, এই জিনিসটা আমাদের রিড এন্ড রাইট করে। ওকে, এই জিনিসটা আমাদের রিড এন্ড রাইট করে। রিড এন্ড রাইট কি করে, যে ম্যাগনেটিক ডিস্কের উপরে এটা বসে এবং ওটা থেকে রিড এন্ড রাইট করে। আচ্ছা, এই প্ল্যাটারটা আমি খুলে দিয়ে আসলাম, খুলে দিয়ে আসার পরে এই জায়গাটা থাকে আবার স্পিডডেল। স্পিডডেলটা কি, যেটার উপরে আবার ডিস্ক গুলো বসে থাকে। এরপরে যে এই যে এরকম সার্কুলার ডিভিশন গুলো আছে, এই সার্কুলার ডিভিশনকে বলতেছি ট্র্যাকস। সার্কুলার ডিভিশনের মাঝখানে যে পার্টিশনস গুলো আছে, এগুলোকে বলছি হলো সেক্টরস। এখন একটা মজার জিনিস হলো, এই যে মানে সার্কুলার ট্র্যাকস গুলো আছে, আচ্ছা এইটা যদি আবার সার্কুলার ট্র্যাকস গুলো হয়, ধরো এটা আমার একটা প্ল্যাটার, এইখানে কি থাকে, ওই যে আমার ওই রিড এন্ড রাইট করার মতন একটা জিনিস। আচ্ছা, এই জিনিসটার নামটা আমি ভুলে গেছি। তো ও কি করতে পারে, এই যে এটা হলো একটা হেড, এটা অ্যাকচুয়ালি হেড বলে এটাকে আমি যতদূর জানি। এই হেডটা কি করতে পারে, এই হেডটা সামনে পিছে আসতে পারে। মানে ও এক সময় এই পজিশনে থাকলো, এক সময় এখানে থাকলো, আর এক সময় এখানে থাকলো। তাহলে ওর ডিরেকশনটা কি, ওর ডিরেকশন হলো ও সামনে পিছে যেতে পারে। আচ্ছা, তো এই হেডটার আমাদের কি করতে পারে, যে ও ট্র্যাকের থেকে এখানে সামনে পিছে এই ডিরেকশনে যেতে পারে, সামনে এবং পিছে। ওকে, আর এই জিনিসটা কিন্তু ফিক্সড, এই যে এই স্ট্যান্ডটা কিন্তু ফিক্সড, যেটা আমি বারবার দেখাচ্ছি, এই স্ট্যান্ডটা কিন্তু ফিক্সড। আবার এই যে হেডটা, এই হেডটাই সামনে পিছে যেতে থাকবে। ওকে, এখন আমাদের কেন এই চ্যাপ্টারটা পড়তে হবে, স্যার আমাকে বললো এখানে এটা সেক্টরস, এটা ট্র্যাকস, এটা হলো আমাদের স্পিডল, এটা হলো আমাদের হেড। এই হেড হলো একটা ম্যাগনেটিক জিনিস, যেটা হলো প্ল্যাটার্স সারফেসের উপর আবার ডাটা গুলোকে রাইট করে। এখন জিনিসটা হলো যে আমাদের সেকেন্ডারি মেমোরি থেকে আমি কত তাড়াতাড়ি সেক্টরস থেকে ডাটা গুলাকে রিট্রিভ করে সিপিইউতে দিতে পারবো। তাহলে আবার এই যে সেক্টরস, এই সেক্টরসে কি করি আমরা, ডাটাগুলোকে স্টোর করি। এই যে হেডটা আসবে, এই হেডটা কি করবে, দাঁড়ো হেডটা, এই যে হেডটা ধরো এই সেক্টরে আসবে, এই যে হেডটা আসলো, এসে কি করলো, এখান থেকে ডাটাটা রিট্রিভ করলো, করে এটা সিপিইউ কে দিল। এই জিনিসটা আমরা কত তাড়াতাড়ি এফিসিয়েন্ট করতে পারি, বা সেক্টর থেকে মুভমেন্টে এফিসিয়েন্ট করতে পারি, সেটা হলো আমাদের মেইন টার্গেট। তো আমাদের প্ল্যাটার কিরকম ঘুরবে, এই প্ল্যাটার্স গুলো আইদার ক্লকওয়াইজ ঘুরবে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আমাদের এই হেডটা কিরকম ঘুরবে, সামনে ঘুরবে নাহলে পিছে ঘুরবে। তো আমাদের এখানে মেইন প্রবলেমটা কি, যে আমাদের মুভমেন্ট রেস্ট্রিকশন হচ্ছে। আর আমাদের কি, এটা হলো একটা খুবই ফিক্সড মেমোরির একটা খেলা, বা একটা ফিক্সড জায়গার খেলা। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যত তাড়াতাড়ি আমরা ডাটা গুলোকে নিয়ে আসতে পারবো, দেন ওটাকে ওই যে ভার্চুয়াল মেমোরি টেমোরি করে সিপিইউ কে এক্সট্রাক্ট করতে হবে। তো এখন আমরা স্লাইডে চলে যাই। স্লাইডের যে কাজটা, আচ্ছা, তো আমাদের এই জিনিসটা কি, আমাদের কয়েকটা টার্ম আছে, এই টার্ম গুলো আমাদের এখন একটু বুঝতে হবে, এই টার্ম গুলো আমাদের এখন একটু বুঝতে হবে।
তো আমাদের প্রথম টার্মটা কি, যে আমাদের প্রথম টার্ম হলো সিক টাইম। এই যে সিক টাইম, সিক টাইম আমরা কি করি, যে টাইম টেকেন বাই ওভার টাইম টেকেন বাই রিড রাইট হেড টু রিচ ডিজায়ার ট্র্যাক। তাইলে আমার এই যে একটা হেড ছিল, এই হেডটা আমার এই ধরো এই ট্র্যাকে আসতে ওর কত সময় লাগবে, সেটাই হলো আমাদের সিক টাইম। তাহলে এটা কিভাবে আসবে, ওকে এই সামনে যেতে হবে, মানে এই হেডটাকে ফ্রন্ট ডিরেকশনে মুভ করতে হবে। আচ্ছা, তো রোটেশনাল টাইমটা কি, রোটেশনাল টাইম হলো আমাদের এই যে আমাদের প্ল্যাটারটা আছে না, প্ল্যাটারটা এক ডিরেকশনে, ইন ওয়ান ডিরেকশন, ওর ফুল রোটেশন করতে কত টাইম লাগে। আচ্ছা, এরপর হলো আমাদের ল্যাটেন্সি, টাইম টেকেন টু রিচ ডিজায়ার্ড সেক্টর, এটা হলো হাফ অফ রোটেশন ট্র্যাক। তো ডিজায়ার্ড সেক্টরটা কি, এটা যদি আমাদের ট্র্যাক হয়, এটা ধরো একটা ট্র্যাক ধরলাম, এই ট্র্যাকে এরকম একটা নির্দিষ্ট পোর্শনকে আমরা কি বলি, সেক্টর। তাইলে আবার এই যে রিডেড রাইট হেড, এই রিডেড রাইট হেডটা এই সেক্টরে আসতে কত টাইম লাগবে, সেটাকে বলছি হলো রোটেশনাল লেটেন্সি। আচ্ছা, আমরা ট্রান্সফার রেটটা কি বলতেছি, ডাটা টু বি ট্রান্সফার ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তাহলে ডাটা ট্রান্সফার ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। ওকে, আচ্ছা, এরপরে কি কাজ, এরপরে হলো আমাদের এই ট্রান্সফার রেটটা জানতে হবে। আচ্ছা, তো আমরা কিভাবে জানবো, নাম এই ট্রান্সফার রেটটা কি, মানে এই এই অংশটা কিভাবে ক্যালকুলেট করব, এই ট্রান্সফার রেট। তো এটা আমরা একটু দেখি, এখানে হলো সেই জিনিসটা। তো আমাদের ট্রান্সফার রেটটা কি, নাম্বার অফ হেডস, নাম্বার অফ হেডস মানে হলো নাম্বার অফ সারফেস। এখানে নাম্বার অফ সারফেস কোনটা বলছি, যদি তোমাদের কোনোদিন কোশ্চেন আসে যে এই ডাটা মানে ট্রান্সফার টাইম বের করতে হবে, সব কিছু দেওয়া আছে, কিন্তু তোমার নাম্বার অফ হেড বা নাম্বার অফ সারফেস দেওয়া নাই, তাহলে তুমি বাই ডিফল্ট ধরে নিবা যে একটা প্ল্যাটারের এই উপরের সারফেসটা আছে আর নিচের সারফেস আছে, তার প্রত্যেকটা প্ল্যাটারের জন্য তোমার দুইটা করে সারফেস। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে আমার যদি এরকম দুইটা প্ল্যাটার থাকে, এই যে এরকম দুইটা প্ল্যাটার আছে, দুইটা প্ল্যাটারের তাহলে কয়টা সারফেস, আমার চারটা সারফেস। ওকে, এটা বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট বলা থাকবে, বাই ডিফল্ট ধরে নিতে হবে। আর যদি বলা না থাকে, বলা থাকে যে তোমার দুইটা প্ল্যাটার আছে কিন্তু এখানে তোমার ওয়ার্কেবল সারফেস একটাই, তাহলে এখানে কত হবে, দুইটা সারফেস হবে। ওকে, এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হলো ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক আর নাম্বার অফ রোটেশন ইন 1 সেকেন্ড। আচ্ছা, তো আমাদের এই পোর্শনটা একটু দেখতে হবে, এই যে ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক। তো ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক কি, যে নাম্বার অফ সেক্টরস ইন ওয়ান ট্র্যাক। তাহলে আমার যদি এরকম একটা ট্র্যাক থাকে, এই ট্র্যাকে আবার যতগুলো সেক্টর আছে এগুলা, আর অ্যামাউন্ট অফ ডাটা ইন ওয়ান সেক্টর মানে সেক্টর সাইজ। তাহলে এই যে সেক্টর এক একটা আছে, এই সেক্টরের ভিতরে কত ডাটা তুমি অ্যাট ম্যাক্স স্টোর করতে পারবা, এটাকেই বলছি হলো আমার সেক্টর সাইজ। তাহলে আমার ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাকটা কি, যে নাম্বার অফ সেক্টরস, এই যে যেরকম নাম্বার অফ সেক্টরস ইনটু the capacity of one sector to hold that amount of data. ওকে, যেটাকে আমরা বলছি সেক্টর সাইজ। আচ্ছা, আর এখানে হলো নাম্বার অফ রোটেশন ইন 1 মিনিট 1 সেকেন্ড। তাহলে আমার কি রোটেশন পার মিনিট দেওয়া থাকবে, যে আমার ধরো এখানে 3600 রোটেশন পার মিনিট। তাহলে এটাকে আমরা কি করবো, 1 সেকেন্ড বা এরকম করে ইউনিটারি মেথড দিয়ে এটাকে আমরা সেকেন্ডে দিয়ে দেবো। তো আমরা এটা এক্সাম্পলে দেখি, তাহলে বুঝতে পারবো। তো আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা কি আসবে, কোশ্চেনটা আসবে হলো হোয়াট ইজ দ্য টোটাল ডিস্ক অ্যাক্সেস টাইম। টোটাল ডিস্ক অ্যাক্সেস টাইম মানে কি, যে তোমার
রিড এন্ড রাইট হেড ওই সেক্টরে যাবে, ওই সেক্টরটা ঘুরবে, মানে ওই প্ল্যাটারটা ঘুরবে, ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে, ওই জিনিসগুলোকে আবার টোটাল যে সিনারিওটা বলতেছে এটাই হলো আমাদের টোটাল ডিস্ক অ্যাক্সেস টাইম। আচ্ছা, এরপর আমাদের কি আছে যে এইটা যদি এই তিনটা জিনিস দেওয়াই থাকবে, বলো ওভারঅলি বলো, নাহলে ক্লাস আমি দিব না, বলো। স্যার ভুলে ট্যাপ লেগে গেছিল স্যার। তুমি সরি মাত্র স্যার। ঘুম তুমি মাত্র ঘুম থেকে উঠছো কেন? তোমার স্যার তো আমি দেখে মনে সারা রাত হচ্ছে। জার্নি করে আসছি তো, বাড়িতে আসছি, নানি অসুস্থ অনেক। আচ্ছা আচ্ছা, সিক টাইম, রোটেশনাল টাইম আর ট্রান্সফার টাইম, এই তিনটা তোমার দেওয়া থাকবে। তোমার যদি টোটাল অ্যাক্সেস ডিস্ক অ্যাক্সেস টাইম যদি বের করতে পারলে এই তিনটা দেওয়া থাকবে। এই দুইটা জিনিস নাও দেওয়া থাকতে পারে, এই দুইটা জিনিস নাও দেওয়া থাকতে পারে। এই যে দিস আর কন্ডিশন অফ কনসিডার অপশনাল ওয়েন নট মেনশন, এই যে কন্ট্রোল টাইম আর ওয়েট টাইম। ওকে, আচ্ছা, ট্রান্সফার রেট আর ট্রান্সফার টাইম, time for data to be read by disk head, that is time it takes the sectors of the request block to rotate under the head, amount of data per track, time per rotation, আর হলো amount of data to read divided by transfer rate। আচ্ছা, এখন আমাদের জিনিসটা দেওয়া আছে হলো যে আমাদের এই ফলোইং প্যারামিটারস গুলো দেওয়া আছে। তাহলে আমরা চিন্তা করি যে কিভাবে আমরা ডিস্ক অ্যাক্সেস টাইম বের করার চেষ্টা করি। তো আমাদের এখানে আছে হলো ট্রান্সফার সাইজ 8 কিলোবাইটস। আচ্ছা, ট্রান্সফার সাইজ 8 কিলোবাইটস। আমাদের আমাদের এভারেজ সিক টাইম হলো 12 মিলি সেকেন্ড। আমাদের ডিস্ক রোটেট হয়, এই যে রোটেশন, এটা হলো রোটেশন হয় কত, 7200 রোটেশন পার মিনিট। আর এটা হলো আমাদের ট্রান্সফার রেট 4 মেগাবাইটস পার সেকেন্ড। এখন আমাদের কি করতে হবে যে আমাদের কন্ট্রোলার ওভারহেড ইজ 2 মিলি সেকেন্ড। কন্ট্রোলার ওভারহেড কি, এই যে কন্ট্রোলার টাইম। আচ্ছা, এখানে আমাদের কি, এই যে ট্রান্সফার টাইমের জন্য কি দেওয়া আছে, এই যে ট্রান্সফার রেট দেওয়া আছে, এই যে ট্রান্সফার রেট, আর এখানে ট্রান্সফার সাইজ, আর এটা হলো আমাদের এভারেজ সিক টাইম। তাহলে অ্যাজিউম দ্য ডিস্ক ইজ আইডল দো কিউইক ডিলে এক্সিস্ট। কিউইক ডিলে মানে হলো আবার কোনো ওয়েট টাইম নেই, কোনো ওয়েট টাইম নেই, ওয়েট টাইম আবার জিরো। তাহলে আমার এখন কি করতে হবে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ডিস্ক অ্যাক্সেস টাইম ফর 512 মেগাবাইট সেক্টর। তাহলে আমার অ্যাভারেজ সিক টাইম, অ্যাভারেজ রোটেশন দিলে, ট্রান্সফার টাইম, কন্ট্রোলার ওভারহেড আর কুইক দিলে, তাহলে এইটা তো আবার জিরো। তাহলে এটা হলো আবার সিক টাইম, এটা হলো আবার এই যে, এটা হলো আবার সিক টাইম, এটা হলো আবার রোটেশনাল টাইম, এই যে সিক, রোটেশনাল, ট্রান্সফার টাইম, কন্ট্রোলার ওভারহেড। আচ্ছা, তো আমার এখানে সিক টাইমটা দেখি যে আমার 12 সেকেন্ড দেওয়া, কন্ট্রোলার ওভারহেড 2 সেকেন্ড দেওয়া, কিউইক ডিলে 0 দেওয়া। তাহলে আমাদের অ্যাভারেজ রোটেশনাল ডিলে, অ্যাভারেজ রোটেশনাল ডিলেটা আমাদের অলওয়েজ হাফ অফ আ ফুল রোটেশন। এটা আমাদের কই লেখা আছে যে হাফ অফ আ ফুল রোটেশন, এই যে আমাদের এই জায়গাটায় লেখা আছে। আমাদের রোটেশনাল লেটেন্সিতেই কিন্তু এই যে রোটেশনাল টাইমের জিনিসটা মানে এটাই হওয়ার কথা আর কি। ওকে, তাহলে আমাদের হাফ অফ ফুল রোটেশন, তো আমাদের ফুল রোটেশন কত দেওয়া ছিল, এই যে 7 টু মানে 7 to 7200 আরপিএম। তো আবার কি করতে হবে যে 60 দিয়ে মানে 60 ডিভাইডেড বাই 7200, এটা কেন, এটা আমি হলো সেকেন্ডে নিয়ে আসছি, আর এর সাথে আমি কি করতেছি হাফকে মাল্টিপ্লাই করে দিচ্ছি যাতে আমি আবার রোটেশনাল ডিলেটা পাই। রোটেশনাল ডিলেটা আবার আসছে হলো 4.17 মিলি সেকেন্ড। তাহলে এখানে হলো আবার হাফ ইন্টু এই 60টা হলো আবার সেকেন্ডে দেওয়ার জন্য ডিভাইডেড বাই 7200। তো এই জিনিসটা আমাদের গিভেন ইন কোয়েশ্চেন। আচ্ছা, ট্রান্সফার টাইম ফর 512 মেগাবাইটস, তো 512 মেগাবাইটস এর মানে ট্রান্সফার টাইমটা কি আসছে, এই যে আমাদের এই জায়গাটা লেখা আছে ট্রান্সফার টাইম অ্যামাউন্ট অফ ডাটা টু রিড ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তাহলে এই হলো আমাদের ট্রান্সফার রেট, আর এটা হলো আমাদের ট্রান্সফার সাইজ। তাইলে এটা হলো আমাদের ডাটাটা থাকবে, এই যে 512। তাইলে এখান থেকে কি ট্রান্সফার টাইম ফর 512 বাইটস, আমাদের ট্রান্সফার রেট আছে হলো 4 মেগাবাইটস পার সেকেন্ড। এটাকে আমরা কি করলাম, কিলোবাইটে নিয়ে আসলাম। মানে আইদার তুমি কিলোবাইটে আনবা, নাহলে সবগুলো বাইটে আনবা। তো আমার যে ইয়ে, ও
ক্লাসে কি আবরার ভুলে আসছে? দেখি তো। আবরার, তুমি কি কোর্স কন্টিনিউ করবা নাকি করবা না, আগে এটা আমাকে বলো। তারপরে মানে সবাই পড়বে, নাহলে পড়বে না। ক্লাস না হলে হবে না। বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা স্যার বসে আছি। কন্টিনিউ করবো স্যার? তোমার লক্ষণ দেখে মনে হচ্ছে না, এবং তুমি ভুলো আমার কাছে মেকআপ কুইজের জন্য আসবে না, ভুলো। এটা রেকর্ডিং এ থাকলো যাতে সবাই শুনে ব্যাপারটা। তারপর আসবো স্যার। আচ্ছা, তো আমাদের ট্রান্সফার রেটটা কি 4 মেগাবাইটস পার সেকেন্ড। এখান থেকে আমরা কিলোবাইটে কনভার্ট করছি। তো কিলোবাইটে কিভাবে করবো? 4 × 1026। ওকে। আর ডাটাটাকে আমরা কি করলাম, কিলোবাইটে কনভার্ট করলাম। তো আমার সবচেয়ে বেস্ট বেটার মনে হয়, যেহেতু এটা বাইটসে দেওয়া আছে, বাইটসে কনভার্ট করলে বেটার। যদি না মনে করে যে দরকার নেই, তাহলে নাই। তো এখান থেকে আমরা কি করলাম, যে ডাটা, এই যে ডাটা, মানে অ্যামাউন্ট অফ ডাটা ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তো এটাতে আমরা কি বের করলাম, এখান থেকে আমরা ট্রান্সফার টাইমটা বের করলাম 0.12 মিলি সেকেন্ড। তাহলে এটা একটু দেখি, 0.12 মিলি সেকেন্ড। আচ্ছা, তাহলে আমার টোটাল টাইমটা কত আসছে? টোটাল টাইমটা আসছে হলো আমার, প্রথমে আসছে হলো 12। 12টা আমার কই দেওয়া আছে, এই যে অ্যাভারেজ সিক টাইম 12, প্লাস এরপর আমরা কি করলাম, এই যে রোটেশনাল ডিলে। রোটেশনাল ডিলেটা আমার 4.17, প্লাস এখানে কি আমার সেই ট্রান্সফার টাইম মনে হয়, রাইট? এই যে আমাদের এই যে ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইমটা এখানে আবার একটা ইয়ে আছে, ফর্মুলা আছে, অ্যামাউন্ট অফ ডাটা টু বি রিড ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। তাহলে এখানে যেহেতু আমাদের ট্রান্সফার রেটটা দেওয়া আছে, আর এখানে যেহেতু আমাদের 512 সেক্টরটা আছে, তাই আমরা কি করলাম, যে ডাটা ডিভাইডেড বাই ট্রান্সফার রেট করলাম। তাহলে এখান থেকে আসলো 0.12, প্লাস 2 কোথায় দেওয়া আছে, এই টুটা আবার কোয়েশ্চেনের ভিতর দেওয়া আছে, যে কন্ট্রোলার ওভারহেড আবার 2 মিলি সেকেন্ড, তাহলে 2, আর কিউইক দিলে হলো আবার 0, তাহলে +0। ওকে। তাহলে আমরা কেন সব কি করলাম, আমাদের যেহেতু কোয়েশ্চেনের মধ্যে সব মিলি সেকেন্ড দেওয়া আছে, তাই আমরা কিন্তু সবগুলোকে মিলি সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি। তাই এগুলা সব মিলি সেকেন্ডে কনভার্ট করা। ওকে, মিলি সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করা লাগবে? 100 না 1000? এই মিলি সেকেন্ডে 100 না 1000 সেকেন্ড থেকে? তাহলে সেকেন্ড, যে সেকেন্ড থাকবে সেকেন্ডের সাথে তুমি 1000 মাল্টিপ্লাই করলে তোমার মিলি সেকেন্ড হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখানেও সেম, এখানে হলো ট্রান্সফারিং ডাটা 512, অ্যাভারেজ সিক টাইম 4 মিলি সেকেন্ড, ডাটা ট্রান্সফার রেট 40 কিলোবাইট, রোটেশন হলো 6000 রোটেশন পার মিনিট, ওভারহেড এটা তো ক্যালকুলেট দ্য ডিস্ক অ্যাক্সেস টাইম। তো ডিস্ক অ্যাক্সেস টাইমের মধ্যে ফুল রোটেশন মিনস আবার এটা কত, যে অ্যাভারেজ রোটেশনাল ডিলে। অ্যাভারেজ রোটেশনাল ডিলে হলো আবার 1/2 × 60 ডিভাইডেড বাই যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে। তাহলে এখানে হলো 6000। ওকে। তাহলে এইটা করলে আমার মনে হয় 5 মিলি সেকেন্ড আসে অ্যাজ পার এক্সাম্পল। তাহলে আমার এই যে সিক টাইম প্লাস রোটেশনাল টাইম প্লাস ট্রান্সফার রেট প্লাস কন্ট্রোলার কি যদি, কন্ট্রোলার টাইম প্লাস ট্রান্সফার টাইম মনে হয় এটা, এরকম কিছু হবে, প্লাস কিউইক দিলে বা কিউইক টাইম। তো আমার রোটেশনাল টাইমটা পেয়ে গেলাম 5 মিলি সেকেন্ড। আর এরপরে ট্রান্সফার টাইমটা কিভাবে বের করবো, যে ডাটা ডিভাইডেড বাই আমাদের ডাটা, মানে ডাটা ট্রান্সফার রেট। তাহলে এখানে আমাদের ডাটা আছে হলো 512, এই যে 512, এই 512টা দিয়ে দিলাম। এখানে আমি কি করলাম, 40 কিলোবাইট পার সেকেন্ড। তাই এই দুইটাকে, এটাকে আমি কি করলাম, কিলোবাইটে কনভার্ট করে ফেললাম। তো কিলোবাইটে কনভার্ট করে এটাকে আমি কি করলাম, জিরো মানে ডাটা হলো 0.5 ডিভাইডেড বাই, আবার এখানে কি ডাটা ট্রান্সফার রেট 40, তাহলে এখানে আমি 40 দিয়ে দিলাম। 0.5 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু এত সেকেন্ড আসে। এই সেকেন্ডটাকে আমি কি করলাম, মাল্টিপ্লাই বাই 1000। 1000 দিয়ে আমি কি করলাম, মিলি সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। ওকে। তাহলে আমার ডিস্ক অ্যাক্সেস টাইম কি হলো, এই যে আমার এই যে আমার এই এখানে এটা হলো আমার 12 পয়েন্ট, তাহলে
এইখানে হলো আবার 12.5, এখানে হলো আবার 5 মিলি সেকেন্ড। আর এই সিক টাইমটা কই আছে দেখো তো, এই সিক টাইমটা এখানে আছে 4। তাহলে 4 প্লাস এই যে 5 প্লাস 12.5 প্লাস 0.3, এই যে 0.3টা কই, এই যে কন্ট্রোলার ওভারহেড দাও। তাহলে এই তিনটাকে, এই চারটাকে প্লাস করলে যেই টাইমটা আসবে সেটাকে বলা হচ্ছে হলো ডিস্ক অ্যাক্সেস টাইম। ওকে, এখানে আরো একটা জিনিস আছে, এখানে টোটাল নাম্বার অফ মুভমেন্টস। আচ্ছা, এখানে হলো টোটাল নাম্বার অফ মুভমেন্টস হলো 0 থেকে, আচ্ছা ওকে, আচ্ছা। তো এখানে কি বলছে, এখানে দেখো যে একটা ডিস্কের মধ্যে 500টা ট্র্যাক আছে, যেটার মধ্যে প্রত্যেকটা ট্র্যাকের অ্যাটলিস্ট 100টা করে সেক্টর আছে, যেখানে প্রত্যেকটা ট্র্যাকের একটা করে 100টা করে সেক্টর আছে। আর নাম্বার অফ বাইটস পার সেক্টর হলো আবার 500। এখন হলো দ্য টাইম টু মুভ ফ্রম ওয়ান টু মুভ হেড ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যাডজাসেন্ট ট্র্যাক ইজ 1 মিলিসেকেন্ড। মানে তোমার যদি এরকম একটা ট্র্যাক থাকে, এই ট্র্যাক থেকে এই ট্র্যাকে আসতে আবার 1 মিলিসেকেন্ড একটা ডিলে হয়। ওকে, এই 1 মিলিসেকেন্ড ডিলে হয়, এরপর হলো আমাদের রোটেশনাল স্পিড। তো আমাদের এখন যে কি বের করতে হবে, ডিস্ক অ্যাক্সেস টাইম, ডিস্ক অ্যাক্সেস টাইম। ওকে, তো এটা আমরা কিভাবে বের করব, এখানে যেই কাজটা প্রথমে করছে সেটা হলো টোটাল নাম্বার অফ মুভমেন্ট বের করেছে আবার কত থেকে, 0 থেকে 499। এখন 0 থেকে 499 কেমনে, এই যে আমার যদি এটা 0th ট্র্যাক, এরকম করতে করতে আবার এটা হলো 499তম ট্র্যাক, বুঝছো? তাহলে এখানে কি 0 থেকে 499, মানে আবার 500টা ট্র্যাক হয়ে গেল। আবার মানে নাম্বারিংটা শুরু হয়েছে 0 থেকে। এটা থেকে আবার কি করা হলো, যে আবার টোটাল নাম্বার অফ মুভমেন্টস বের করা মানে বের করা হলো, টোটাল নাম্বার অফ মুভমেন্টস বের করা হলো ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2 কেন বলতো, কেন এখানে প্রবাবলি এখানে হলো দুইটা সারফেসেরই কথা বলা হচ্ছে, এই জন্য ডিভাইডেড বাই 2। বাট এটার একটা ক্লিয়ার ইয়ে আমি জানাবো। এরপর আমাদের সিক টাইম হলো, যেহেতু, ও হ্যাঁ ঠিকই আছে, তাহলে আমাদের সিক টাইম হলো যে আমাদের টোটাল নাম্বার অফ মুভমেন্টস, টোটাল নাম্বার অফ মুভমেন্টস এর সাথে আবার এই যে টাইম রিকোয়ার্ড টু মুভ ফ্রম ওয়ান ট্র্যাক, এটার সাথে আমি মাল্টিপ্লাই করলাম। এরপর আমি কি বের করব, এরপর আমি বের করব হলো আমাদের রোটেশনাল ডিলে বা রোটেশনাল টাইম। তাহলে এটার জন্য আমি কি করব, হাফ ইন্টু 60 ডিভাইডেড বাই আবার 600। ওকে, এটাতে আবার এই ভ্যালুটা বের করে ফেললাম, এই ভ্যালুটা বের করলাম, এই ভ্যালুটা বের করলাম, এই ভ্যালুটা বের করলাম। আর এখান থেকে আবার অ্যাভারেজ রোটেশনাল ডিলে আবার 50 মিলি সেকেন্ড। ওকে, আর আমাদের প্রত্যেকটা ইয়ে মানে সেক্টরে আমাদের 500, আমাদের 100 সেক্টরের মধ্যে প্রত্যেকটা সেক্টর আমাদের 500 বাইটস। মানে আমাদের যদি এরকম সেক্টর থাকে, তাহলে প্রত্যেকটা সেক্টরস এর মধ্যে আমার 500 বাইটস ডেটা স্টোরেজ ক্যাপাসিটি আছে, 500 বাইটস ডেটা স্টোরেজ ক্যাপাসিটি আছে। ওকে, তাহলে এখানে কি করব, তাইলে আবার ওয়ান রোটেশনে ট্রান্সফারটা কত হবে, আমাদের 100টা, এখানে আমাদের কতটা রিড করা লাগবে, এরকম 500 বাইটের 100টা সেক্টর যদি আমি রিড করতে চাই, তাহলে আমাদের টোটাল টাইম লাগবে হলো 100 মিলি সেকেন্ড। এটা কেমনে, এটা হলো আমাদের রোটেশনাল টাইম। তো আমাদের ট্র্যাক মুভমেন্টটা কিরকম হয়, ও তো পুরাটা ঘুরে না, হেডটা তো পুরা ঘুরে না, ও জাস্ট কি করে সামনে পিছে যায়। ওর কিন্তু রোটেশনাল ইয়ে কি, মানে রোটেশনাল রেস্ট্রিকশন হলো ওর ওয়ান এক্সিস। তাই আমাদের এখানে কি, যে অ্যাভারেজ অ্যাভারেজ রোটেশনাল ডিলে দিয়েই আমরা টোটাল রিড
মানে আমাদের যতগুলা সেক্টর আছে এবং ওর যে ক্যাপাসিটি আছে ওখান থেকে আমরা ডাটাগুলোকে রিড করতে পারি। তাহলে আমার 500 ইন্টু 100 বাইটস রিকোয়ার্স 100 মিলিসেকেন্ড ইয়ে আমাদের টাইম। আচ্ছা, তাহলে আমাদের 250-এর জন্য 250 আমাদের কি, আচ্ছা 250-এর জন্য আমাদের কত লাগবে, এই 250-এর জন্য লাগবে আমাদের 0.5 মিলিসেকেন্ড। তাহলে 100 ইন্টু 250 ডিভাইডেড বাই 500 ইন্টু 100। তাহলে এটা আবার কি জিনিস, এটা হলো আবার টোটাল নাম্বার অফ সেক্টরস, টোটাল ক্যাপাসিটি অফ ওয়ান সেক্টর, আর এখানে হলো আবার টোটাল নাম্বার অফ সেক্টরস। তাহলে এটা হলো আবার ডাটা ক্যাপাসিটি ইনটু টোটাল নাম্বার অফ সেক্টরস, আর এটার সাথে আবার ভাগ কি হচ্ছে, আবার 250 বাইটস ট্রান্সফার, আর এখানে হলো আবার 100 হলো এই যে রোটেশনাল টাইম, এই রোটেশনাল টাইমটা আমি দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা এই জিনিসটাকে পেয়ে গেলাম। এটা কি, এটা আমাদের দিন শেষে ট্রান্সফার টাইম, এটা আমাদের দিন শেষে ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইমের দুইটা ফর্মুলা, আমি এটা একটু যাতে তোমরা খেয়াল রাখো। এইটা হলো একটা ফর্মুলা, এটা হলো ট্রান্সফার রেট, আর এই যে এখানে দেখছো একটা ট্রান্সফার টাইম, এই যে দেখছো এখানে আমি আরেকবার কালার করলাম যাতে রেকর্ডিং এ দেখো, এইখানে হলো আরেকটা ট্রান্সফার টাইম, দেখছো ডাটা টু বি ট্রান্সফার ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। এখানে দেখছো একটা ট্রান্সফার রেট কি, অ্যামাউন্ট অফ ডাটা পার ট্র্যাক ডিভাইডেড বাই টাইম পার রোটেশন, আর এখানে একটা আছে নাম্বার অফ হেড ইনটু ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক ইনটু রোটেশনস ইন 1 সেকেন্ড। আমার দুইটা জিনিস আছে, সো এই দুটো জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে ওকে, তাহলে এটাতে আমরা কি করলাম, এই ভ্যালুটা বের করতে পারলাম। আচ্ছা, এটা হলো আমাদের ডিস্ক অ্যাক্সেস টাইম বের করার জন্য যত ধরনের এক্সাম্পল থাকতে পারে সবগুলো এখানে দেখলাম। এরপর আমাদের আরো অ্যালগোরিদম আছে, সো মানে ডোন্ট গেট বোর্ড বা ডোন্ট গেট ব্রেন ফগড। তো আমাদের এরপরে কাজটা কি, যে ম্যাগনেটিক ডিস্ক পারফরমেন্স যেটা মনে হয় না লাগবে, আমাদের এরপরে কাজটা হলো ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদমের জন্য সবচেয়ে প্রথম যেই কাজ সেটা হলো আমাদের এটার অ্যাকচুয়াল কাজটা কি, এটার কাজটা হলো আমাদের যে রিড এন্ড রাইট হেড আছে এটা কত তাড়াতাড়ি ট্র্যাক গুলাকে চেঞ্জ করে করে ও ডাটা গুলাকে রিট্রিভ করতে হবে, এটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা একটু দেখি, আমাদের এখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে, সব অ্যালগোরিদমে আমরা দেখবো, এখন কিছু করার নেই। সো আমাদের শর্টেস্ট সিকিং মনে হয় এটার নামটা, নামটা ভুলে গেছি, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। তো সিক টাইমটা কি, যে আবার ওই যে মেম ডিস্কটাকে অ্যাক্সেস করবে ওইটাকে আমরা বলতেছি হলো সিক টাইম। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা বলি, শর্টেস্ট সিক টাইম ইজ কমন এন্ড হ্যাজ আ ন্যাচারাল অ্যাপিল, মানে আমাদের যে ট্র্যাকটা কাছাকাছি ওই ট্র্যাকে আমরা যাব বা ওই সেক্টরে যাওয়ার চেষ্টা করব। Can and C scans perform better for system that has a heavy load on the disk. তাহলে স্ক্যান আর সি স্ক্যান এটা আমাদের কখন বেটার, যখন আমাদের ডিস্কের ভিতরে সব মানে ডিস্কের কাজটা সবচেয়ে বেশি, তো এটা কখন আমাদের ডাটা সেন্টারের জন্য এই অ্যালগোরিদমটা বেশি, ডাটা সেন্টার এই অ্যালগোরিদমটা বেশি এফেক্টিভ। তো এখানে কি হয়, লেস স্টারভেশন। স্টারভেশন মানে কি, স্টারভেশন মানে হলো অপেক্ষা করা। এখানে একটা ট্র্যাক থেকে ডাটা দেওয়ার জিনিসটা খুব মানে অপেক্ষাটা খুব কম থাকে, বা ওয়েট টাইম ইজ ভেরি লো। আচ্ছা, ডিপ পারফরমেন্স ডিপেন্ডস অন দ্য নাম্বার এন্ড টাইপস অফ রিকোয়েস্ট। সো আমার সিপিইউ কি ধরনের রিকোয়েস্ট করছে ওই রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আমার পারফরমেন্স গুলা।
This scheduling algorithm should be written as a separate module of the operating system, allowed to be replaced with a different algorithm if necessary. আচ্ছা, তাহলে এখানে বুঝছি কি যে যখন যেই ইয়েটা দরকার, অ্যালগোরিদমটা দরকার, অপারেটিং সিস্টেম তার এফিসিয়েন্সির জন্য ওই অ্যালগোরিদম গুলো ইউজ করবে। Either SSTF or Look is a reasonable choice for the default algorithm. What about rotational latency? Difficult for OS to calculate. আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে দিলাম, এই এই পার্টটা তোমরা পড়বা, বাকি সবগুলা আমরা নিজেই দেখবো যে কেন এই জিনিসটা ইজ আ পারফেক্ট চয়েস। তো ফার্স্ট কাম ফার্স্ট। আচ্ছা, আমাদের এখন কোশ্চেনে কি থাকবে? কোশ্চেনে আমাদের একটা কি থাকবে, ধরো যে আমাদের এখানে কি লেখা, হেডসেট এত। আচ্ছা, তো আমাদের কোশ্চেনে কি থাকবে ওটা আমরা লিখি, মানে চিন্তা করি যে কোশ্চেনে কি থাকবে। তো কোশ্চেনে দাঁড়াও, আরে হারাই ফেলছি এই যে আমাদের কোশ্চেনটা। তো এই জিনিসটা এখন বুঝবা না, এই জিনিসটা এখন বুঝবা না, এটা আমরা এইখানে এখন কোশ্চেনটা দেখি। A disk has 200 tracks. 200 tracks means 0 to 199 tracks. Okay. The request queue contains track number 88, 150, 44, 172, 39, 30, 15, 195. Current position of head, read and write head is at track 15. Calculate the total number of track movement. Total number of track movement, এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি? ওই ট্র্যাক মুভমেন্ট মানে হলো যে আমার হেডটা কতবার এদিক ওদিক গেছে, এটাই আমাদের বের করার কাজটা। আচ্ছা, এটা হলো ওই যে সিক টাইমের মতন মেইনলি অ্যাকচুয়ালি, বা সিক্স টাইম অ্যাক্সিস টাইম ওরকম। এখন এই জিনিসটা যে দেখতেছি, এটা এখন আমি এক্সপ্লেন করব। আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলা আছে, আচ্ছা আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে আমাদের 200 ট্র্যাকস আছে। 200, এটা হলো আমাদের প্রথম অ্যালগোরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা আমাদের ডিস্ক অ্যালগোরিদম। এটা এরকম ইয়ে করে দিই। আচ্ছা, 200 ট্র্যাকস। তো ট্র্যাক বা আমাদের রিকোয়েস্ট কিউ কি, যে আমাদের এত এত নাম্বার ট্র্যাকে যে আমাদের ডাটাগুলোকে রিট্রিভ করতে হবে। তো আমাদের প্রথমে আসছে হলো 88, 150, 44, 172, 30, 15, 195। 195 লিখতে পারতেছি না, স্ক্রিনের বাইরে চলে গেছে। 195। এখন তোমরা প্রশ্নে কি লিখবে, মানে তোমাদের এখন অ্যান্সারটা কিরকম হবে? অ্যান্সারটা হবে, এখন আমরা হলো খাতায় অ্যান্সার লিখবো। তো আমাদের কোয়েশ্চেনের মধ্যে কি লেখা আছে? 0 to 199, রাইট? তাই আমরা কি করব, একটা নাম্বার লাইন তৈরি করবো। নাম্বার লাইনটা কিরকম, এই যে এখানে একটা দাগ দিব, এখানে একটা সোজা দাগ দিয়ে এরকম দুটা প্রান্ত দাগ দিব। এখানে লিখবো হলো 0, এখানে লিখবো 199। ওকে, এরপর আমরা কি করব? এরপর আমাদের আরেকটা ক্লু দেওয়া আছে যে কারেন্ট পজিশন অফ রিড রাইট হেড ইজ এট ট্র্যাক 15। এই যে বামে লেখা আছে, তাহলে আমি এটা একটু লিখি যে কারেন্ট পজিশন অফ রিড রাইট হেড ইজ এট 50। তাইলে এই যে রিড রাইট 50টা, এখানে আমরা একটা দাগ দিব, এখানে একটা দাগ দিয়ে 50 লিখবো। এখন আমাদের এই মানে ট্র্যাক গুলাকে কিভাবে সলভ করবো? আচ্ছা, এখানে থেকে আমি কি করব, যে প্রথম যে ট্র্যাক নাম্বার এটা দেখবো, এটা কি আমার 50 ডান সাইডে, মানে এই পোর্শনে পড়ে নাকি এই পোর্শনে পড়ে? তাহলে এই পোর্শনে পড়তেছে, তাহলে আমরা কি করব, আচ্ছা
আচ্ছা, তো আমার প্রথম ট্র্যাক নাম্বারটা কই যাবে, যে হেডটা যাবে হলো আবার 88, তাহলে আমি একটু দেখি 88 হলো আবার 50 ডানে, তাহলে আমি এখানে একটা ক্লোজ একটা দাগ দিব, এখানে দাগ দিব হলো আমি, আরে আচ্ছা, তাহলে আমার কি আসছে, এখানে আসছে হলো আমার 88, তাহলে এই জায়গাটা হলো 88, তাহলে আমি কি করব, এখান থেকে দেখুন, আরে এখান থেকে ধরে আমি এখানে একটা দাগ টানবো, এই বলুন, টেনে এখানে একটা ডট দিব, তাহলে আমি এখান থেকে এখান থেকে ধরুন, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করব, এখান থেকে একটা ডট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে হলো এই নাম্বার লাইনের উপরে আমার হাত পড়তেছে, তাই গ্যাঞ্জাম হচ্ছে, তাই এখান থেকে কি করবো, একটা ডট দিব, ডট দিয়ে এখানে লিখবো হলো 88। আচ্ছা, তাহলে আমার প্রথমে কি ট্র্যাক রিকোয়েস্ট আসছে 88, তাহলে আমি এখান থেকে একটা ডটেড লাইন দিব, এখান থেকে আমি কি করব, এই নিচে যাব, নিচে যে একটা অ্যাপ্রক্সিমেট পজিশনে যাব, যে আমি কি লিখবো, এখানে একটা ডট দিয়ে আমি লিখবো এখানে 88। এরপরে আবার কোনটা আসছে, এরপরে আসছে হলো আমার 150, তাহলে এখান থেকে আমি নিচে যাব, মানে একই ডিরেকশনে যাব, স্লোপটা কিন্তু একটা ডিরেকশনেই হবে। আচ্ছা, এখানে যে আমি এখান থেকে একটা ডটেড লাইন দিব, দিয়ে লিখবো হলো 150। তারপরে এরপর আমাদের কি আছে 44, 44 কোথায় আমাদের 50 লেফট সাইডে, তাহলে আমরা এখান থেকে একটা দাগ টানবো, এই জায়গাটায় আসবো, এই জায়গাটায় এসে কি করব, এখান থেকে একটা ডটেড লাইন টেনে আমি লিখবো হলো 44। তারপর কি আমাদের 72, রাইট, 172, তাহলে আমি কি করব, 172 কোথায় আমাদের 50 রাইট সাইডে, তাহলে এই জায়গাটা ধরো আমাদের 172, এই যে এই জায়গাটা আমাদের 172, তাহলে এইখান থেকে আমরা কি করব, এই স্লোপে যে আমরা এটার কাছাকাছি যাব, এই পয়েন্টে আসবো। আচ্ছা, এখান থেকে এখানে আসলাম, তাহলে এটা হলো আমাদের 172। এরপর আমাদের কি আছে, এরপরে আছে হলো 30, 30 কোথায় 44 এরও পাশে, তাহলে এর ধরি আমি এখানে হলো আমার 30, এই পয়েন্টটা নিয়ে আমরা কি করব, এখান থেকে এরকম ডটেড লাইন করে এখান থেকে আমরা এইখানে আসবো। ওকে, এখান থেকে আমরা এদিকে আসলাম, তা আবার কি হয়ে গেল, 30ও হয়ে গেল, এরপরে 15, 15টা কই 30 বাম পাশে লেফট সাইডে, তাই আমরা কি করব, এখানে একটা 15 ধরলাম, এখান থেকে কি করলাম, এইখানে আসলাম, ধরলাম যে এইখানে হলো আমার 15। এরপর আমাদের লাস্টে কি, লাস্টে হলো 195, 195 কোথায় ধরি, ধরলাম এখানে হলো আমার 195, তাহলে এই জায়গাটা হলো আমাদের 195, এই এখানে, তাহলে আমি কি করবো, এই জায়গা থেকে এখানে একটা লাইন টানবো, তাহলে আমার লাইন গুলো কি হবে, স্লোপ লাইন, একটা স্ল্যান্ট লাইন হবে, বুঝছো, আমাদের লাইন কিন্তু সোজা হবে না, স্ল্যান্ট লাইন। স্ল্যান্ট লাইন কেন হবে বলতো, বিকজ আমাদের রিড এন্ড রাইট যে হেড, ও কিন্তু এক ডিরেকশনে যেতে পারে, ও আয়দার সামনে যাবে, নাইলে কি পিছে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে কি হলো, যে এরকম করে আমরা একটা জিগজ্যাগ লাইন পেয়ে গেলাম বিভিন্ন পয়েন্টে। আমরা এখানে কি, এখানে আমাদের গোল করার কারণ কি, গোল করার কারণ হলো এই পয়েন্ট গুলোতে এসে আবার রিড এন্ড রাইট হেডটা স্টপ করে। ওকে,
তাহলে এরকম আমার একটা জিগজ্যাগ লাইন আসলো। ওকে, এখন বলবো যে স্যার আমাদের এরপরের কাজ কি? এরপরের কাজ হলো আমাদের টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট বের করা। তো টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট বের করার আমার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো এই যে দেখো, আবার এখানে এরকম স্ল্যান্ট লাইন কয়টা? স্ল্যান্ট লাইন কি মানে হলো স্লোপ লাইন কয়টা? 1 2 3 4 5। তাহলে আমরা কি করবো, আমাদের 5টা ক্যালকুলেশন করতে হবে। তো স্লোপ লাইনের কি করব, এই যে স্লোপ লাইনটা আছে না, স্লোপ লাইনে এন্ড পয়েন্টটা দিব, আর এই যে, আরে স্লোপ লাইনে এন্ড পয়েন্টটা দিব, আর কি করব, সামনের পয়েন্ট মানে ওর স্টার্টিং পয়েন্টটা দিব, মানে দুইটা পয়েন্ট দিব, দুইটা পয়েন্ট দিয়ে ওর মাঝখানে মাইনাস করব। একটা মিনিট। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে আমাদের যে জিগজ্যাগ লাইন গুলো আছে বা স্লোপ লাইন গুলো আছে, ওগুলার পয়েন্ট গুলোকে আমরা মার্ক করব। মার্ক করে লিখবো কি, যে প্রথম প্রথম লাইনের জন্য 150 মাইনাস আমাদের আসছে হলো 50। ঠিক আছে, এরকম করতেছি কেন? তো করার কথা না, চার্জ শেষ হয়ে গেল। আহ, আচ্ছা, 150, এই যে প্রথমটা হলো 150, 150 মাইনাস 50 প্লাস, এখানে কি করবো, এই পরের লাইনের জন্য আমরা দেখবো। তো এই পরের লাইনে কি, এর পরের লাইনে হলো 150 মাইনাস 44। আচ্ছা, এর পরের লাইনে যে এই থার্ড নাম্বার লাইনের জন্য কি, 172 মাইনাস কত, এই এটা করলাম, এটা করলাম, এরপর হলো 172 মাইনাস 44। আচ্ছা, আমি এরকম করতেছি কেন, যে মাঝে মধ্যে এই পয়েন্টটা নিচ্ছি আবার অন্য পয়েন্টটা নিচ্ছি, এটা বিকজ যাতে আমাদের কোনো নেগেটিভ ভ্যালু না আসে। ওকে, নেগেটিভ ভ্যালু না আসার জন্য আমরা এই কাজটা করতেছি। তো 172 মাইনাস 44, এরপরে আবার কি,
172 মাইনাস এই যে 50, তাহলে প্লাস 172 মাইনাস 50। আর এরপরে আমাদের কি আসে, এরপরে আসে হলো আমাদের 195 মাইনাস 50, 195 মাইনাস 15। ওকে, তাহলে আমাদের যদি ক্যালকুলেশনটা দেখি, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার ভ্যালুটা আসতেছে কি 671। এটার আমাদের টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্টের অ্যান্সার হলো আমাদের 671। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কোশ্চেন। ওকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমাদের এইটা হলো আমাদের টোটাল ট্র্যাক মুভমেন্ট। এরপরে ধরো আমাদের শর্টেস্ট সিকিং টাইম ফার্স্ট, এটা হলো আমাদের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা আমরা কিভাবে কাজ করব দেখি। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেম জিনিস, সেম জিনিসই কি 88 195 140 172 30 195। হ্যাঁ, তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি যে আমাদের রিকোয়েস্ট কিউ হলো 88 17 150 44 172 30 150 195। তো আমাদের কারেন্ট রিড রাইট পজিশন কোথায়? কারেন্ট রিড রাইট পজিশন হলো আবার 50-তে। আমাদের এখন কি বলছে যে আমাদের ট্র্যাক হলো 200, শুরু হয় 0 থেকে 199, আর হলো আমাদের বলছে টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট ইউজিং দিস অ্যালগোরিদম। তাই আমরা কি করব, আমরা হলো আগে একটা নাম্বার লাইন তৈরি করব। এই যে আমার নাম্বার লাইন, এখানে আমি লিখবো হলো 0, এখানে লিখবো হলো 199। তারপর আমাদের কারেন্ট রিড রাইট যে হেড, ওটা আমরা কি করবো এই একটা মাঝখান পজিশনে দিয়ে দিব। দিয়ে আমরা কি করব যে আমরা শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, মানে আমার যে রিড রাইট হেড ওইটার থেকে নেক্সট যে ট্র্যাকে যাওয়ার আমার কমান্ডটা আছে, ওই দুইটার মাঝখানের ডিফারেন্সটা হবে হলো সবচেয়ে ছোট। তাহলে এটা আমি কিভাবে ইয়ে করব, যে আমরা 50 থেকে নিয়ারেস্ট মানে সবচেয়ে কম ভ্যালু গুলোকে আমরা বের করার ট্রাই করি। তাহলে 50 থেকে কম ভ্যালু আছে হলো আমার এখানে 44, আর এখানে হলো 30, একদম কাছাকাছি ভ্যালু আবার সিক টাইমটা। আবার এমনও হতে পারে যে 50 থেকে কি আবার রাইট সাইডেও হতে পারে কাছাকাছি। তো 50 থেকে কাছাকাছি তোমার 60ও নাই, 70ও নাই, 88 আছে। কিন্তু 88 আর যদি আমি 88 মাইনাস 50 করি, তাহলে আমার এখানে একটা মানে ডিফারেন্সটা অনেক বড় হয়ে যায়। তাই আমার প্রথম কাজটা কি করব, এই অ্যালগোরিদমে আমি দেখবো যে আমার কারেন্ট রিড রাইট পজিশন থেকে নেক্সট যে ট্র্যাক পজিশনে যেতে বলছে ওইটার মাঝখানে ডিফারেন্সটা কত। তাহলে আমি যদি দেখি 50 মাইনাস 44, তাহলে ওদের ডিফারেন্স 6, 50 মাইনাস 30 ওদের ডিফারেন্স হলো 20, আর হলো আরেকটা কি আছে 88 মাইনাস 50, ওদের ডিফারেন্স কি আরো বেশি। আরো বেশি বলতে হলো তোমার ক্যালকুলেট করতে ইচ্ছে হচ্ছে না, 38 বলে দিলাম। তো আবার এখানে সবচেয়ে কম ডিফারেন্স কত 6, তাহলে আমরা কি করব যে আমরা আগে 6 যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ইফ দ্য ডিফারেন্স ইজ সেম। আমাদের যদি এরকম হয় যে ডিফারেন্স দুটো সেম আসছে, ডিফারেন্স দুটো সেম কখন আসতে পারে, ধরো এখান থেকে 50 মাইনাস 44 করলাম, তাহলে আবার 6 আসলো, পরেরটা আছে কি আবার 56 মাইনাস 50, এটারও ভ্যালু 6 হতে পারে। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের আহ যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিলে হবে, কিন্তু সবচেয়ে বেস্ট হয় হলো এই যে যেটা রিড রাইট পজিশনের থেকে কম, যেটা রিড রাইট পজিশনের কম ওটা দিলেই বেটার হয় আর কি। আচ্ছা, তো আমরা কি করব এখন, আমাদের যেহেতু স্মলেস্ট ডিফারেন্স হলো 44, তাই আমরা কি করব এরপর হলো আমরা
ধরলাম এটা আমার 44, তো এখান থেকে একটা স্ল্যান্ট লাইন এখানে আসবে। তারপর কি করব, তারপর আমরা দেখবো যে 44 এর থেকে নেক্সট কোনটা কাছে আছে। এই যে 44 এর থেকে নেক্সট কোনটা কাছে আছে 30, তাই আমরা কি করব, এখান থেকে এই জায়গাটা ধরলাম আবার 30, এই যে এখানে আবার 30 আসলো। এরপরে কি 30 থেকে কাছাকাছি কোনটা 15, তাই আমরা ধরে নিলাম এই জায়গাটা 15, তাই এখান থেকে আমরা এখানে একটা লাইন টেনে দিলাম, এটা হলো আমাদের 15। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হলো আমাদের কোন জায়গায় যেতে হবে, আমাদের যেহেতু এখানে শেষ, এরপরে আমরা 50 থেকে এই পাশে রাইট সাইডের গুলা সিকোয়েন্স বাই সিকোয়েন্স চলে যাব। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, এই যে 50টা আমি নিচে লিখে ফেলছি, তাই তো বলতেছি যে কি অবস্থা। তারপরে আবার আসে কি 88, তাহলে আমি ধরলাম 88টা আবার এখানে, তাই আমি এই স্ল্যান্ট লাইনটা এখানে নিয়ে আসলাম, তো এখান থেকে নিয়ে এসে এই জায়গাটা নিয়ে আসলাম 88। তারপর কি আবার 150, তাহলে আবার এটা ধরি, ধরো 150, এই হলো আবার 150। তারপর কি আসে 172, ধরো এই জায়গাটা আবার 172, এই পয়েন্টটা হচ্ছে 172। এরপর আবার এই জায়গাটা ধরো 195, তাহলে এই জায়গাটা আসি, এখানে এসে আমরা একটা এরকম ডট লাইন, এইটা একটু সোজা আঁকার চেষ্টা করি। ওকে, তাই আমরা কি করলাম এরকম করে। এখন জিগজ্যাগ লাইন কয়টা বা স্ল্যান্ট লাইন আবার কয়টা, দুইটা, তাহলে এটা হলো আমার প্রথম স্ল্যান্ট লাইন, এটা হলো আমাদের দ্বিতীয় স্ল্যান্ট লাইন। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট কিভাবে বের করব, আমরা কি করব, এই স্ল্যান্ট লাইনের এক্সট্রিম দুইটা পয়েন্ট দিব। এক্সট্রিম দুইটা পয়েন্ট কোনটা, 50 আর 15, তাহলে 50 মাইনাস 15 প্লাস এই স্ল্যান্ট লাইনের এক্সট্রিম পয়েন্ট গুলো কোনটা, এই যে 195 আর 15, তাহলে 195 মাইনাস 15, তাহলে এখান থেকে আমি যে কত অ্যান্সার পেলাম 215, তাহলে আমার টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট কত আমাদের 215। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হলো আমাদের এমনও হতে পারে যে তোমার আহ ওই যে বললাম যে আমার হেড পজিশন 50, ধরো আমাদের 54 আছে, 54 থেকেও হতে পারে 54-এ আসলো, এরপরে আবার কি হলো 54-এ 4 ডিফারেন্স, এরপরে আসতে পারে কি 44, তাহলে এখান থেকে কি করলাম 54-এ আসলাম আবার 44-এ চলে গেলাম। এমনও হতে পারে, এমন না যে আমি এই এক ডিরেকশনে গেলাম তারপরে এই ডিরেকশনে গেলাম না, এইটাও হতে পারে যে এখানে 54 আছে আবার এখান থেকে কি করলো 44-এ আসলো, হতেই পারে, এটা হতেই পারে, বুঝছো। তো এই জিনিসটা তোমাদের স্লাইডে, আচ্ছা তোমাদের স্লাইডে একটু দেখিয়ে দিই যে আমরা স্লাইডে কই আছি। এই যে, আমরা স্লাইডে এখন আছি হলো এই যে এটা আমরা, এটা তাহলে এখন আমরা বুঝছি যে এটা কিভাবে হয়, যে এখান থেকে নিচে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এই জায়গায় যাবে, এখানে যে আমরা কি করি যে এরপর আমরা এই যে কয়টা স্ল্যান্ট লাইন তৈরি হলো, এই একটা স্ল্যান্ট লাইন, এটা একটা, এটা একটা, এই 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 আর ধরো এই। ওকে, আচ্ছা, আর এটা কিন্তু এরকম নিচু দিও না, একটু বেঁকা দিবা, এই যে এখানে কিন্তু ফিগারে একটু ভুল আছে, এটা কিন্তু একটু বেঁকা দিবা যাতে তুমি স্ল্যান্ট লাইনটা বুঝো। ওকে, আহ এই যে আমরা কোন জায়গায় আসছি, এখানে আসছি, এই যে, এটা আমরা করলাম এই জিনিসটা। ওকে, আর এটা হলো তোমাদের আরেকটা এক্সাম্পল, এক্সাম্পল 2, যদি তোমাদের এরকম কিউ থাকে, এই যে 53 থেকে শুরু হয়েছে, 53 এর পরে করতে দেখো পরে 65-এ গেছে, এই যে দেখছি 65, 67,
এরপর আবার কই গেছে দেখছো 37-এ, যে হইতেই পারে, এরকম হতেই পারে, বুঝছো? এখান থেকে আবার এরকম করে চলে গেছে, হতেই পারে। সো জিনিসটা তোমরা খেয়াল করবা, ওকে? এরপর আমাদের যে জিনিসটা আসছে সেটা হলো লুক। আমাদের যে জিনিসটা আসছে সেটা হলো লুক। এখন আমরা আগে কোশ্চেনটা দেখি যে লুকের কোশ্চেনটা কিরকম থাকে। লুকের কোশ্চেন থাকে হলো এই জিনিসটা আমাদের আগে দেখছি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। আমাদের ক্যালকুলেট করতে বলছে টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট, ওকে। যে ট্র্যাকে আমরা কিরকম মুভমেন্ট করি ইন ইনক্রিজিং অর্ডার। এবার হচ্ছে কথাটা, ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার কি? যে আবার যে ট্র্যাক নাম্বার আছে বা ট্র্যাক হেড যেখানে পড়ছে আছে সেই পজিশন থেকে আবার ইনক্রিজিং অর্ডারের যে রিকোয়েস্ট আছে ওই রিকোয়েস্ট আমরা ফুলফিল করব। তাহলে এই জিনিসটা কি? আবার ধরো, এই যে ধরার কিছু নেই, ট্র্যাক আবার 50-এ আছে, রিডার রাইট হেড আবার 50 নাম্বার ট্র্যাকে আছে। এরপর আমরা কি করব? ইনক্রিজিং অর্ডার মানে 50-এর পরে যতগুলো রিকোয়েস্ট আছে ওগুলোকে আগে আমরা ফুলফিল করব। তাহলে 50-এর পরে কি কি আসছে? এই যে আবার 88 আসছে, এই যে 88, এই যে 150, এই যে 172, এই যে 195, এই যে দেখো এই যে 188, 170, 172, 95। এরপর আমরা কি করব? এরপর আমরা আস্তে আস্তে 50-র নিয়ারেস্ট যে ইয়েগুলো আছে ওগুলা আমরা ফুলফিল করব। তাহলে 195 থেকে কই যাবে? 44, 30, 15। তাহলে এটা আমরা একটু করি। ওকে, তো এফসিএফ এ শর্টেজ অফ ফার্স্ট আমাদের এই জিনিসটাই আবার আসছে। তাহলে অ্যালগোরিদমের নাম হলো লুক। লুক, লুক অ্যালগোরিদম, ওকে। লুক অ্যালগোরিদমের কাজটা কি? যে আবার এরকম একটা রিকোয়েস্ট কিউ দেওয়া আছে যে আবার রিডার রাইট হেড এরকম ট্র্যাক নাম্বারে মুভমেন্ট করবে, ভালো কথা। ডিটেলস গুলো দেওয়া আছে। এখন নতুন যে ডিটেলস দেওয়া আছে এটা হলো নিউ। এই যে আমাদের দেওয়া আছে ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। তাহলে ইনক্রিজিং অর্ডার মানে কি? এই যে আমাদের ইনক্রিজিং অর্ডার মানে কি? যে ট্রাভেল বা মুভ, মুভ অ্যালং আবার কারেন্ট হেড পজিশন থেকে গ্রেটার কিউ ভ্যালুতে বা গ্রেটার ট্র্যাক নাম্বার ভ্যালুতে, ওকে। তাহলে আমাদের কি করব? এটা হলো আমাদের অ্যান্সার, অ্যান্সার শিট। যে স্যার অ্যান্সার শিট লিখলাম, আমি অ্যান্সার লিখতেছি খাতায়। এ হলো আমাদের 0, এ হলো আমাদের 199। আচ্ছা, এটা উপরে লিখবো আমরা। এটা হলো আমাদের 199, এটা হলো আমাদের 0, আর এখানে কি আমাদের 50। এরপর আমরা কি করব? 50 থেকে যে গ্রেটার নাম্বার গুলো আছে আমরা ওইখানে ট্রাভেল করার চেষ্টা করব। তাহলে এখানে হলো আমার আসছে 88, তাহলে আমি এখানে এটা ধরি 88। তাহলে এই জায়গা থেকে এখানে একটা স্ট্রেট লাইন ধরলাম। তারপর এখানে কি করব? আচ্ছা, এরপর আবার কি আছে 150, ধরো এটা আবার 150। তাহলে এখান থেকে আমি একটা স্ল্যান্ট লাইন ড্র করব। একটু মিনিট।
আচ্ছা, তারপর আমরা কি করবো, এখান থেকে একটা স্ল্যান্ট লাইনটা কন্টিনিউ করব, তো এখানে হলো আমার 150 আসে। ওকে, তারপর আমাদের কি আসে 172, তাহলে এটা যদি ধরি আমি 172, তাহলে এই দিকে হলো আমার স্ল্যান্ট লাইনটা কন্টিনিউ হবে, এই 150, 88, আর এটা হলো 50, আর আমার লাস্টের কি 195, এই হলো আমার, ধরো এটা হলো আমার 195, তাহলে এদিক থেকে আমি 195 এ গেলাম। এরপর আবার কি, এরপর হলো আবার ডিক্রিজিং অর্ডার, তাহলে 44, 13, 15। ওকে, তাহলে আবার এখানে আছে, ধরো আবার এটা হলো আবার 44, তাহলে আমি এইখান থেকে একটা এই পর্যন্ত লাইন আঁকবো। এরপর আছে আবার কি 13 আর 15, 30, এই যে 13, এই জায়গায় আবার স্ল্যান্ট লাইনটা কন্টিনিউ করলাম, আর এখানে হলো আবার 15, এই হলো আবার। ওকে, আসো, বুঝতেছি। পুরা নাম? ও, সে তো না, নাই, লাস্ট উইক থেকেই আসে না। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখানে দেখো আমাদের স্ল্যান্ট লাইন কয়টা এখন, আমরা এখন কি করব, টোটাল ট্র্যাক মুভমেন্ট ইয়ে করব, হিসাব করব। তাহলে আমাদের স্ল্যান্ট লাইন কয়টা, এ একটা আর এ একটা, দুইটা। তাই আমরা কি করব, এক্সট্রিম পয়েন্ট গুলো খুঁজবো। তাহলে আমার এক্সট্রিম পয়েন্ট কি, এখানে 195 মাইনাস 50 প্লাস 195 মাইনাস, এই যে 195 মাইনাস 50 মানে 195 মাইনাস 50, আর পরেরটা কি 195 মাইনাস 15, তাহলে 195 মাইনাস 50। ওকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ভ্যালুটা বের করব কত, 325। ওকে, এটা হলো আমাদের লুপ। এরপর আমাদের কি আছে হলো, এরপরে আছে হলো সি লুপ। সি লুকেরটা কি হবে, সি লুকটা হলো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপারটা কি, এটা হলো আমাদের যেহেতু লুক, আমরা সি লুকের জন্য এখানে চলে যাই, এই যে সি লুক, আ ভার্সন অফ স্ক্যান, আমরা স্ক্যান পড়ছি, স্ক্যান তো পরে, C look a version of C scan. Arm goes as far as the last request in each direction, then reverses the direction immediately without going all the way to the end of the disk. আচ্ছা, এটা মানে কি, যে তোমার মানে যে রিডার রাইট হেড, ও হলো এখানে আসবে, এখানে এসে ও কি করবে, ও যখন রিভার্সে যাবে, ব্যাকে যাবে, ও ওই ওর অন্য ডিরেকশনে বা রিভার্স ডিরেকশনে যেই সবচেয়ে ছোটটা আছে বা সবচেয়ে এক্সট্রিম পয়েন্ট আছে, ওই এক্সট্রিম পয়েন্টে ও মুভ করবে। তো এখানে আসলো, এখান থেকে এসে কি করবে, 15 হলো আবার রিভার্স ডিরেকশনে সবচেয়ে এক্সট্রিম পয়েন্ট। তো ওই কি করবে, এখানে এসে রিড এন্ড রাইট ডিস্কটা, মানে রিড এন্ড রাইট হেডটা এখানে এসে থামবে, থেমে দেন ও আবার সামনে আগাবে। বুঝছো, তাহলে ওর ডিরেকশন কি, ও অলওয়েজই সামনে আগানোর একটা মানে টেন্ডেন্সিতে থাকে। ওকে, তাহলে এটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি, যে আমাদের কোশ্চেনটা একই, আমাদের ফর্মুলা হলো ছিল। ওকে, তাহলে কোশ্চেনটা কি, এটা হলো আমাদের সি লুপ। তো এটা হলো আমাদের কোশ্চেন ইনক্রিজিং অর্ডার। আবার আবার বলে দেই, এমনও হতে পারে যে কোশ্চেনে
একটু চেঞ্জেস আসছে, কি করছে, ডিক্রিজিং অর্ডার লিখে দিছে। ডিক্রিজিং অর্ডার কি, তাহলে আমরা উল্টা সাইডে একদম শেষ পর্যন্ত যে দেন কি ফ্রন্ট সাইডে যাবে বা রাইট সাইডের দিকে যাবে। এবার হতে পারে কি, ডিক্রিজিং হলে কি 50 থেকে এদিকে যে তারপর এদিকে যেতেই পারে, হইতেই পারে, এরকম হতেই পারে। আচ্ছা, তো এটা হলো আমাদের ইনক্রিজিং অর্ডার, এটা হলো এই। আচ্ছা, এখন আমরা এটাকে সলভ করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথম পোর্শনটা আমাদের সি লুকের মতো। তাই আমরা সবার আগে কি, এটা আমি অ্যান্সার লিখতেছি, খাতে অ্যান্সারটা লিখতেছি এই 199 0, আর এ হলো আবার 50। তাহলে এরপর আবার কি 88 150 172 195, তাহলে এটা হলো 85, এটা হলো 150, এটা হলো আবার 172, আর এটা হলো আবার 195। ওকে, এখন আমরা এখান থেকে যেতে থাকি। এখানে এটা হলো আবার 50, তাহলে এখান থেকে এখানে, এখানে, এখান থেকে এই পর্যন্ত, আর এইটা আবার এই পর্যন্ত। তাহলে এটা হলো, ধরলাম এরকম। ওকে, এরপর আমাদের কি করব, এরপর আমরা কি করতাম, যে 44 এ যেতাম, 30 তে যেতাম, 50 তে যেতাম, এটা আমাদের শেষ। এখন আমরা কি করব, একদম রিভার্স ডাইরেকশনে এক্সট্রিম পয়েন্টে চলে যাবো বা এক্সট্রিম রিকোয়েস্টে চলে যাবো। তাহলে আমরা চলে যাবো একদম এখানে, এখানে হলো আবার 15, এখানে আসলাম। এরপর আমরা আবার ইনক্রিজিং অর্ডারে যাবো। ইনক্রিজিং অর্ডার কি, আবার আছে হলো যে 30 44, এ হলো আবার 30, এ হলো আবার 44। তাহলে এই যে সামনে যদি যাই, তাহলে এটা হলো আবার 30, আর এটা হলো আমাদের 44, তাহলে এই হলো 44। এখন আমাদের স্ল্যান্ট লাইন কয়টা হলো, স্ল্যান্ট লাইন হলো এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি, ক্যালকুলেশনটা করি, এই যে এক্সট্রিম পয়েন্ট কত আবার 195 আর 50, তাহলে 195 মাইনাস 50 প্লাস আমাদের এখানে কত 195 আর 15, তাহলে 195 মাইনাস 15 প্লাস এখানে কত 15 আর 44, তাহলে 44 মাইনাস 15। ওকে, তো এটার অ্যান্সার কত 354। এটা হলো আবার টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট। ওকে, এটা হলো আমাদের সি লুপ। এরপর আমাদের লাস্টে কয়েকটা আছে, মানে আমরা একদম শেষে এসে পড়ছি, সেটা হলো আমাদের স্ক্যান। স্ক্যানটা কি, যে আমাদের, আচ্ছা আমি একটু স্লাইডে যাই। এটা হলো এই যে আমাদের সি লুপ, সি লুপের ট্র্যাক মুভমেন্ট। এটা হলো ওই আরেকটা এক্সাম্পল আর কি, সি লুপের আরেকটা এক্সাম্পল। এটা হলো আমাদের এবার স্ক্যান। তাহলে আমাদের স্ক্যানের কাজটা কি, ওকে আমাদের স্ক্যানের কাজ হলো যে আমাদের রিডের লাইট যে ইয়েটা থাকবে, হেডটা থাকবে, ওইটা একদম শেষ ট্র্যাক পর্যন্ত চলে যাবে। কাজ করতে করতে ও কি করবে, একবারে শেষ ট্র্যাকে চলে যাবে, যে আবার ওটাকে ফেরত নিয়ে আসবে। ওকে, তাহলে এখানে পড়ি যে ডিস্ক আর্ম starts at one end of the disk and moves toward the other end, servicing request until it gets to the other end of the disk where the head movement is reversed and servicing continues. মানে আমি যে কথাটা বলছি, যে ও একবারে শেষ প্রান্ত পর্যন্ত যাবে, যে আবার ওটাকে ফেরত আনবে। ওকে, তো আমাদের পরে কি হবে, যে এখানে কথা এই এইটাকে বলা হয় হলো এলিভেটর অ্যালগরিদম। আচ্ছা, তাহলে এটা কি বললাম, এই যে এখান থেকে যে শুরু হয়েছে, শুরু হয়ে ও কি করবে, একদম ট্র্যাকের শেষ মাথায় যাবে, একদম ট্র্যাকের শেষ মাথায় যাবে, যে ও আবার এটা রিভার্স করে এই জায়গাটা শেষ মাথায় যাবে না, এই জায়গায় কি করবে, একদম লাস্টের
রিকোয়েস্ট পর্যন্ত যাবে। ওকে, তাহলে এখানে কি হবে যে আমার রিড এন্ড রাইট হেডটা ট্র্যাকের একদম শেষ মাথায় চলে যাবে, ডিস্কের ট্র্যাকের শেষ মাথায়, ওই শেষ মাথা থেকে জিগজ্যাগ লাইনটা আবার লাস্ট রিকোয়েস্ট পর্যন্ত যাবে, লাস্ট রিকোয়েস্ট পর্যন্ত যাবে। ওকে, এটা কিন্তু আমাদের ইনক্রিজিং অর্ডার। ডিক্রিজিং অর্ডারে কি হতো, ডিক্রিজিং অর্ডারে এই জিনিসটাই উল্টা হতো। আবার কি হতো, ও যে আগে এই 0 পর্যন্ত যেত, বুঝছো, যে দেন ও 195 এ যে থামতো। ওকে, তাহলে এটা কি হইতো, ও এটা যদি ডিক্রিজিং লেখা থাকতো এই যে এই জায়গাটা, তাহলে ও 50 থেকে আগে 0-তে যেত, মানে ওই মাঝখানে এগুলো তো আছে, এই 0 থেকে ও কি করতো, ও আস্তে আস্তে দেন 195 এ যেত। ওকে, এটা হলো ডিক্রিজিং। আর ইনক্রিজিংটা তো দেখতেই পাচ্ছেন। তাই আমরা একটু করি, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে দেখার কিছু নেই, আমি এখানেই বলে দিই। তা আমরা কি করি যে আস্তে আস্তে সবগুলো রিকোয়েস্ট ফুলফিল করে, এই যে এই সাইডে সবগুলো ফুলফিল করার পরে, আমি এটাকে একটু হাইলাইট করি, এই সাইডে সবগুলো এই পর্যন্ত আমরা ফুলফিল করলাম। আমরা কি করব, এই স্ক্যান অ্যালগরিদমের জন্য আমরা যে প্রান্ত আমরা শুরু করছি এটার একদম এক্সট্রিমে চলে যাব। এই যে একদম এক্সট্রিমে চলে গেছে, চলে যে তারপর কি করব, এখান থেকে আমরা এখানে আস্তে আস্তে রিভার্স ডাইরেকশন আসবো। রিভার্স ডাইরেকশনে আমি কি করব, রিভার্স ডাইরেকশনের একদম এক্সট্রিম পয়েন্টে চলে যাবো না। এক্সট্রিম পয়েন্টে কি, আবার ট্র্যাক জিরোতে যাবো না, আবার লাস্ট যে রিকোয়েস্টটা থাকবে, লাস্ট রিকোয়েস্টে কি 15 নাম্বার ট্র্যাক, এই 15 নাম্বার ট্র্যাকে আসবে। ওকে, তাহলে আমার টোটাল ট্র্যাক মুভমেন্ট কত, আমাদের তাহলে এখানে টোটাল ট্র্যাক মুভমেন্ট কত, এই যে 199, এই যে শেষ প্রান্ত এক্সট্রিম পয়েন্ট মাইনাস 50 প্লাস এখানে কি 199 মাইনাস 15। ওকে, ঠিক আছে, তাহলে এটার আমার অ্যান্সার 354। আচ্ছা, তাহলে স্ক্যান কন্টিনিউ মানে কি, এটা কি হয়েছে দেখো তো, এই জায়গাটা এটা হয়েছিল ডিক্রিজিং অর্ডার, বুঝছো, ডিক্রিজিং অর্ডারে কি করছে, ও একদম এক্সট্রিম পয়েন্টে চলে গেছে। যখন ও রিভার্স ডিরেকশনে যাওয়া শুরু হয়েছে, ও কিন্তু এক্সট্রিম পয়েন্টে যায় না, ও একদম লাস্ট রিকোয়েস্ট পর্যন্ত গেছে। ওকে, স্ক্যানে এই কথাটা 100% মাথায় রাখবে। আচ্ছা, আমাদের লাস্টেরটা হলো সি স্ক্যান। এখানে অনেক কিছু লেখা আছে, আমি তোমাদেরকে একদম শর্টকাট বলি, এটা তোমাদের পড়ার কাজ। এই যে অনেক কিছু এখানে জাস্ট কি হবে, এখানে হলো দুইটা এক্সট্রিম পয়েন্টে যেই আবার কাজগুলো হবে। তো এখানে কি হচ্ছে যে প্রথমে আমি এরকম নাম্বার লাইন রাখলাম, একে কি করলাম যে আমি প্রত্যেকটা রিকোয়েস্ট ফুলফিল করে এটা এক্সট্রিম পয়েন্টে চলে গেলাম। এই ডিস্কের এক্সট্রিম পয়েন্ট মানে কি, শেষ প্রান্ত যে আমরা যখন 50-র আগের রিকোয়েস্ট গুলোকে ফুলফিল করবো, আমরা কি করবো, এখান থেকে ডাইরেক্ট এই এক্সট্রিম পয়েন্টে এসে পড়বো, 0-তে এসে পড়বো। 0-তে এসে তারপর কি করব, আস্তে আস্তে এই রিকোয়েস্ট গুলোকেও আমরা ফুলফিল করবো। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে 50 থেকে আস্তে আস্তে যে 199 এ গেলাম, 199 থেকে আমরা কি করলাম, 0-তে ফেরত আসলাম, 0 থেকে আমরা কি করলাম, আবার 15, 30, 44 এটাকে আমি ফুলফিল করলাম। আচ্ছা, তাহলে এই জিনিস এখানে তাহলে কি হলো, এখানে আবার তিনটা লাইন হলো, তিনটা স্ল্যান্ট লাইন হলো। আচ্ছা, তাহলে এখানে তাহলে ইয়েটা কি, যে আবার প্রথমে এই পর্যন্ত আসলাম, এখান থেকে কি হলো, এখান থেকে আমরা আবার রিভার্স ডিরেকশনে 0-তে চলে গেলাম, যে আবার 50-র আগের যে রিকোয়েস্ট গুলো আছে এগুলোকে আবার ফুলফিল করলাম। তাহলে আমার ট্র্যাক মুভমেন্ট কি, যে 199
-50, এটা হলো প্রথম স্ল্যান্ট লাইন। আচ্ছা, তাহলে এখানে আবার ইয়েতে কি, ভ্যালুটা কি, ভ্যালু 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 8। তাহলে আমাদের ভ্যালু কি আসলো, 199 -50 প্লাস এই যে 199 -0, এই যে 199 -0 প্লাস কি 44 -0। আর আমি 44 কেন দিলাম বলতো? এখানে 44 দেওয়ার কারণ হলো যে আমাদের এখানে কোনো ভ্যালু নেগেটিভ হবে না, কোনো ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না। চাইলে আমরা এই ইয়েগুলা পজিশন গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে আমার অ্যান্সার কত আসে, 392। ওকে, তাহলে এটা কি এখানে ওই যে সামনে যে এক্সট্রিম পয়েন্ট থেকে আবার এই এক্সট্রিম পয়েন্টে আসছে, এসে এটাকে কন্টিনিউ করলো। আচ্ছা, নোট আছে, কি নোট, but previous sequence was 50, this denote decreasing order, characteristic but previous this includes increasing order, these are for eta, acha. If read write head takes 1 nanosecond to move from one track to another track, then calculate the total number taken. Total number, the total time taken. Total time taken কি, যে total number of track movement আমরা কি পেয়েছি, এটা এই যে 392 into এই যে 1 nanosecond, তাহলে 392 into 1 nanosecond equal to 392 nanosecond। এটাতে আমরা কি করতে পারি, যে টোটাল টাইম টেকেন, মানে আমাদের হেডটা এক মুভ ট্র্যাক মুভ, মানে এই ট্র্যাকের মুভমেন্টের মতো কত টাইম লাগছে, 392 ন্যানোসেকেন্ড। আচ্ছা, সো এটাকে আমরা তাহলে, এটাই হলো আমাদের এই চ্যাপ্টারের ডিসকাশন। এই চ্যাপ্টারের মধ্যে তাহলে আমাদের কি করতে হবে, ডিস্ক অ্যাক্সেস টাইম বের করতে হবে। ডিস্ক অ্যাক্সেস টাইমের মধ্যে আমাদের দুই ধরনের ভ্যারিয়েন্ট আছে। এই যে এখানে দুই ধরনের ভ্যারিয়েন্ট আছে। তো এই দুই ধরনের ভ্যারিয়েন্ট গুলো আমরা দেখবো। ম্যাগনেটিক ডিস্ক পারফরমেন্স মনে হয় না আছে, তাও আমরা জানাবো। তো ডিস্ক অ্যাক্সেস টাইম, এটা ভালো মতো দেখতে হবে। এখানে 3টা এক্সাম্পল আছে, এই 3টা এক্সাম্পল ঠিক মতো দেখবা। আর কি, আর হলো এই যে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম ইজ ভেরি, আচ্ছা। তো আমরা কি শিখলাম ভার্চুয়াল মেমোরিতে, গতকাল শিখলাম হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজিং, তারপর অপটিমাল অ্যালগোরিদম আর লিস্ট ইউজ পেজ বা লিস্ট ইউজড এরকম একটা অ্যালগোরিদম। আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম ডিস্ক অ্যাক্সেস টাইম, তারপর হলো এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, স্ক্যান লুপ, সি স্ক্যান, তারপর কি শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। এই তো, তো এই তো হলো আমাদের এই লাস্টের দুটা স্লাইড। সো তোমাদের কুইজ হবে এই লাস্টের দুটা স্লাইড থেকে। এরপরে কি বলবা এখন বলো। আর কুইজ কবে? কুইজ হলো মানডে। মানডেতে এসে
যারা 3টা কুইজই মিস দিবা তারা ভুলেও আমার কাছে আসবে না, এটা আমি রেকর্ডিং এ রেখে দিলাম, ভুলেও না। 3টা কুইজ আমি কুইজ দেওয়ার পরে আমি যখন রুম থেকে বের হবো, there will be no request that would be accepted. After I leave the room, there will be no request that will be entertained. আগেই বলে দিলাম, এবং নির্দিষ্ট কয়েকটা মানুষের জন্যই আমি এই জিনিসটা রেকর্ডিং এ রাখার জন্যই বললাম। আচ্ছা, এরপরে